শান্তিপূর্ণ নির্বাচনের পথে বড় বাধা পুলিশ ও প্রশাসনের অস্থিরতা, মত জনপ্রশাসন বিশেষজ্ঞদের। মোকাবেলা করতে হবে ডিসি এসপিদের নিয়োগ চ্যালেঞ্জ। সরকার যদি উপযুক্ত লোক বাছাই না করতে পারে, বিভিন্ন রাজনৈতিক দলের চাপ সামলাইতে না পারে, এটা তো তাদের সামলানোর কথা। সংসদীয় আসন বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরে দুটি মহাসড়ক 5 ঘন্টা অবরোধ। কক্সবাজারে বাঁকখালী নদীতে উচ্ছেদ বন্ধের দাবিতে বিক্ষোভ। ছুটির দিনে ডাকসু নির্বাচনের ঢিলেঢালা প্রচারণা। জিএস পদ থেকে সরে দাঁড়ালেন মাহিন সরকার। গণসংযোগে ব্যস্ত ডাকসু প্রার্থীরা। বিজেপি শাসিত রাজ্যগুলোয় বাংলাভাষীদের হেনস্থার প্রতিবাদে পশ্চিমবঙ্গ রাজ্যসভায় তুমুল হট্টগোল। মোদীকে চোর আখ্যা দিলেন মমতা। আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। রুচি চানাচুর অরিজিনাল মিক্স, চানাচুরের আসল স্বাদ। মব ভীতি ও অস্থিরতা কাজ করছে প্রশাসন ও পুলিশে। এই অবস্থায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ মনে করছেন জনপ্রশাসন বিশেষজ্ঞরা। তারা বলছেন, নির্বাচন ঘনিয়ে এলে ডিসি, এসপি, ওসি, ইউএনও নিয়োগের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। জনপ্রশাসন সচিব বলছেন, নির্বাচনের জন্য প্রস্তুত প্রশাসন। যোগ্য ও নিরপেক্ষদের ডিসি হিসেবে নিয়োগ প্রদান শুরু হয়ে গেছে। আলমগীর স্বপনের রিপোর্টে বিস্তারিত। আওয়ামী লীগ আমলে 3টি প্রশ্নবিদ্ধ নির্বাচনে ভোট দিতে পারেননি সংখ্যাগরিষ্ঠ ভোটার। ক্ষমতাসীন দলের আজ্ঞাবহ হয়ে বিতর্কিত ভূমিকা পালন করেছিলেন ডিসি, এসপি, ইউএনও, ওসিরা। রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার সরকারের পারপাস সার্ভ করছে এবং নির্বাচন কমিশনও সেভাবে ভূমিকা পালন করছে। এখন অন্তর্বর্তী সরকারের সামনে বড় চ্যালেঞ্জ ফেব্রুয়ারির সংসদ নির্বাচন নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করা। জনপ্রশাসন সংক্রান্ত উপদেষ্টা কমিটি রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্ব পালনে ডিসি ও ইউএনওদের নিয়োগের জন্য বিবেচনা করছে যোগ্যতা ও নিরপেক্ষতা। নির্বাচন সামনে রেখে শুরু হয়েছে নতুন ডিসি নিয়োগ ও রদবদল প্রক্রিয়া। অনেকে প্রমোশন পেয়ে জয়েন্ট সেক্রেটারিজ গ্র্যাজুয়ালি তারা উঠে আসবে এবং বাই দিস টাইম ইমিডিয়েট কয়েক জায়গায় দেওয়া হয়েছে। আরও কয়েকজন ডিসি রিপ্লেসমেন্ট হবে, নতুন দেওয়া হবে। ইলেকশনের আগে মোটামুটি একটা পর্যায়ে আমরা ডিসি প্রায় যেখানে যেখানে দরকার রিপ্লেস করে দেব। নির্বাচনকালীন এসপি, ওসি পদায়নে লটারির ঘোষণা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ডিসি, ইউএনওদের ক্ষেত্রে এ পথে হাঁটছে না জনপ্রশাসন মন্ত্রণালয়। লটারিতে বড় ধরনের সংকট দেখছেন জনপ্রশাসন বিশেষজ্ঞ ফিরোজ মিয়া। লটারির মাধ্যমে করা টাইমে নাকি কিন্তু সরকারের দুর্বলতা প্রকাশ পায়, কারণ সরকার যদি উপযুক্ত লোক বাছাই না করতে পারে, বিভিন্ন রাজনৈতিক দলের চাপ সামলাইতে না পারে, এটা তো তাদের সামলানোর কথা। এখানে লটারির প্রশ্ন আসবে কিনা? লোকজন তো চাবে পলিটিক্যাল পার্টি যে আমাকে দাও, আমাকে দাও, সেটা সরকার শুনবে কেন? আমাদের নিয়োগ বিধি আছে, বদলি পদায়ন আছে, এগুলো সব সেট করা, এগুলো নিয়ম মতো হবে, এখানে কোনো সমস্যা নেই। এবং আমরা এবার অনেক প্যাশেন্স সময় দিচ্ছি। জাতীয় সহ বিভিন্ন নির্বাচনে দায়িত্ব পালন করেছেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ফিরোজ মিয়া। বলছেন, নির্বাচনের সরকারের অন্যতম চ্যালেঞ্জ আইন শৃঙ্খলা। বর্তমানের এন্টার জনপ্রশাসনটাই কিন্তু অস্থির এবং দুর্বল, এবং তাদের মধ্যে মারাত্মক একটা ভীতি কাজ করছে। তো সরকারের উচিত তাদেরকে এমন নিশ্চয়তা দেওয়া যে কোনো মব সৃষ্টি হলে সেটা আইন শৃঙ্খলা বাহিনী বা সেনাবাহিনী সেটা প্রতিহত করবে। প্রশাসনিক যে প্রস্তুতি সেটা আপডেটেড।
কোনো সমস্যা নেই। নির্বাচন তফসিল যেদিন ঘোষণা হবে সেটা হলো শিডিউল। এর আগে থেকে আমাদের যা যা প্রস্তুতি নেওয়ার প্রশাসন প্রস্তুত। জনপ্রশাসন বিশেষজ্ঞরা বলছেন, শুধু ডিসিএসপি না, ভোট কেন্দ্র নিয়ন্ত্রণে সাহসী ও নিরপেক্ষ প্রিজাইডিং অফিসার নিয়োগ নিয়েও পরিকল্পনা থাকতে হবে সরকারের। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। আওয়ামী লীগের সাথে আঁতাতের মাধ্যমে কেউ নির্বাচন বানচাল করতে চাইলে তাদের প্রতিহত করা হবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সকালে জাতীয় প্রেস ক্লাবের এক আলোচনা সভায় তিনি বলেন, এখনও ষড়যন্ত্র শেষ হয়নি। দিল্লির প্ররোচনায় নানা কায়দায় নির্বাচন বানচালের চেষ্টা চলছে। জামায়াতকে রাজনৈতিক কৌশল পরিবর্তনের আহ্বান জানান ফারুক। বলেন, অতীতের ভুলভ্রান্তির জন্য জনগণের কাছে ক্ষমা চাইতে হবে তাদের। কখনো পিয়ার, কখনো গণভোট না হলে নির্বাচনে যাব না, এমন দাবি থেকে সরে আসার আহ্বান জানান বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা। বলেন, জনগণ ভোট দিতে পারলে নিরঙ্কুশ জয়লাভ করবে বিএনপি। আওয়ামী লীগের আবারও দিল্লির প্ররোচনায় বাংলাদেশের কিছু লোক যদি আবার আওয়ামী লীগের সাথে আঘাত করে এই প্রফেসর ইউনূস সরকারের একটি নির্বাচনকে বানচাল করার চেষ্টা করেন, জনগণ প্রতিহত করবে। রাজনীতিবিদরা চিকিৎসার জন্য বিদেশে যান বলেই দেশের চিকিৎসার ওপর মানুষের আস্থা কমেছে, এমনটা মনে করেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। রাজধানীর ইব্রাহিমপুরে মণিপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্পে যোগ দেন জামায়াতের আমির। বলেন, সাধারণ মানুষের বিদেশ যাওয়ার সক্ষমতা নেই, তারা দেশের চিকিৎসায় ভরসা রাখেন। স্বাস্থ্যসেবার ওপর মানুষের বিশ্বাস ফেরাতে নিজের অসুস্থতার সময় দেশেই চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নেন বলে জানান ডক্টর শফিকুর রহমান। রাজনীতিকরা দেশের চিকিৎসা নিলে কাঠামোগত ত্রুটিগুলো দূর হতে বলেও মনে করেন জামায়াতের আমির। বিভিন্ন প্রকার নিয়ামত দান করেছে, বাংলাদেশে একটু সামর্থ্য যাদের আছে তারা হুড়মুড় করে বিদেশের দিকে দৌড়ান। তারা যদি আমাদের চিকিৎসক সমাজের উপর আস্থা না রাখেন, তাহলে আমাদের সম্মানিত চিকিৎসক বৃন্দ নিজেদের ব্যাপারে আস্থাশীল হবেন কিভাবে? নাগরিক সমাজকে বাংলাদেশে ফেলে আল্লাহর কসম আমার পক্ষে বিদেশের মাটিতে চিকিৎসার জন্য যাওয়া সম্ভব নয়। ফরিদপুর ৪ আসন থেকে ভাঙ্গা উপজেলার আলগী ও হামেরদী ইউনিয়নকে ফরিদপুর ২ আসনের সাথে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে ঢাকা, খুলনা ও ফরিদপুর বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ২ ইউনিয়নের বাসিন্দারা। প্রায় ৫ ঘন্টা পর বেলা ১টায় প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে নেয় বিক্ষোভকারীরা। এর আগে সকালে মহাসড়কের মনসুরাবাদ ও হামেরদী বাস স্ট্যান্ড এলাকায় অবস্থান নেয় স্থানীয়রা। এ সময় অবরোধের কারণে বন্ধ হয়ে যায় দুটি রুটে যান চলাচল। বিক্ষোভকারীরা বলেন, বৃহস্পতিবার সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। সেখানে ফরিদপুর ৪ আসনের অন্তর্ভুক্ত ভাঙ্গা উপজেলার হামেরদী ও আলগী ইউনিয়নকে ফরিদপুর ২ আসনের অন্তর্ভুক্ত করা হয়েছে। দ্রুত এই সিদ্ধান্ত প্রত্যাহার করে হামেরদী আলগী ইউনিয়নকে পুনরায় ফরিদপুর ৪ আসনের অন্তর্ভুক্ত করার দাবি জানান তারা। আমাদের এক বিন্দু রক্ত থাকাকালীনই আমরা নগরকান্দা যাব না। কক্সবাজারের বাঁকখালী নদীর নুনিয়াছড়া ও ৬ নম্বর ঘাট এলাকায় উচ্ছেদ আতঙ্কে শহরের প্রধান সড়কের পাশাপাশি বিমানবন্দর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। সকাল ৯টায় বিমানবন্দর সড়কে অবস্থান নিয়ে গাছ ফেলে এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন স্থানীয়রা। এক পর্যায়ে প্রধান সড়ক অবরোধ করেন তারা। এ সময় পুরোপুরি বন্ধ হয়ে যায় যান চলাচল। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, নদীর সীমানা নির্ধারণ না করে বিআইডব্লিউটিএ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। পরে কক্সবাজার ৩ আসনের সাবেক এমপি সমস্যা সমাধানের আশ্বাস দিলে ২ ঘন্টা পর অবরোধ তুলে নেন স্থানীয়রা। এদিকে বুধবার উচ্ছেদ অভিযানে বাধা দেয়ায় ১১ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ৪০০ জনের বিরুদ্ধে মামলা করেছে বিআইডব্লিউটিএ। আমরা এতগুলো মানুষ যাবো কোথায়? আমরা এতগুলো মানুষ থাকবো কোথায়? এই দেশে যদি রোহিঙ্গারা এসে বসবাস করতে পারে, আমরা কি রোহিঙ্গা ছি অদম? আমরা তো আইনের বাইরে না, কিন্তু এটা দেখা যাচ্ছে যে আইনের বাইরে গিয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করছে। তাদের উচিত ছিল আগে নদীর জরিপ ঠিক করার পর উচ্ছেদ করা। দর্শক, দুপুরে বাংলাদেশে একটি বিরতি নিচ্ছি, ফিরবো কিছুক্ষণের মধ্যে।
বিরতির পর আবারও স্বাগত, দেখছেন দুপুরে বাংলাদেশ। ছুটির দিনে সকাল থেকে ডাকসু নির্বাচনে কিছুটা ঢিলে ঢালা ভাব। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী আলামিন হক অহন, সেখানকার চিত্র তার মাধ্যমে দেখে নেব। অহন, জুমার নামাজের পর প্রার্থীদের গণসংযোগ তো শুরু হওয়ার কথা রয়েছে, প্রচারণা কি শুরু হয়েছে কিনা, কি দেখছেন আপনি? শুরু হয়েছে এবং পুরোদমে শুরু হয়েছে। আমি সেই দৃশ্য যদি আপনাকে একটু দেখাতে চাই, এখানে যারা শিক্ষার্থী আছেন, যারা প্রার্থী আছেন, বেশ জমে উঠেছে ভোটের প্রচারণা। বিশেষ করে আজ তো শুক্রবার, যে কারণে জুমার নামাজের পর দেখছেন আপনি নিশ্চয় প্রার্থীরা একে অন্যের সঙ্গে কোলাকুলি করছেন এবং তারা ভোট চাইছেন, কেন ভোট দিতে হবে এবং সেই বিষয়গুলোও তারা তুলে ধরছেন ভোটারদের কাছে এবং একই সঙ্গে বলছেন এই নতুন বাংলাদেশে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য তারা কি করতে চান সেই বিষয়গুলো তারা তুলে ধরছেন। এবং আমরা দেখেছি যে নামাজ শেষে বিভিন্ন প্যানেলের প্রার্থীরা তারা ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ জানিয়েছেন এবং এই কারণে আমরা দেখছি শিক্ষার্থী যারা আছেন আশেপাশে ভিড় করছিলেন, তারাও সেই কথাগুলো শুনছিলেন গণমাধ্যমের সঙ্গে যখন কথা হচ্ছিল। সব মিলিয়ে এখনও একটি ব্রিফিং চলছে। আমরা দেখছিলাম যে নামাজ শেষ করে তিনি গণসংযোগ চালাচ্ছিলেন। 9 সেপ্টেম্বরে ভোট, 40,000 ভোটার অপেক্ষায় আছেন, 1 বছরের জন্য বেছে নেবেন তাদের প্রতিনিধিকে। ধন্যবাদ আপনাকে অহন। দর্শক, এবার একটু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঘুরে আসতে চাই। আমার জাকসু নির্বাচনের খবরাখবর জানবো। আজ চলছে 8ম দিনের মতো প্রচারণা। আমার সহকর্মী হাসিবুল করিম বিজয় সেখানে রয়েছেন। বিজয়, জাকসু নির্বাচনে আজকের নির্বাচনী প্রচার কেমন দেখছেন আপনি? ইসরাত, আমি এখন আছি বটতলাতে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের বটতলাতে। কিন্তু নামাজের পর থেকেই প্রচারণা কিছুটা শুরু হয়েছে। কিছুক্ষণ আমরা আগে দেখতে পেয়েছি বাংলাদেশ ছাত্র শিবির সমর্থিত জিএস প্রার্থী, তিনি কিন্তু কিছুক্ষণ আগেও এখানে প্রচারণা চালিয়েছেন। এছাড়াও বিভিন্ন জায়গায় প্রচারণা চলছে। তবে নির্বাচনের আমেজ কিন্তু প্রচারণায় কিছুটা বাধাগ্রস্ত করছে আচরণবিধির জন্য। আচরণবিধিতে কিন্তু মিছিল, মিটিং থেকে শুরু করে সভা সমাবেশ সব কিছুই নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়াও যদি আমি একটু বলতে চাই যে আচরণ বিধিতে যে 25 জন জমায়েত হবে, সে 25 জন জমায়েত হতেও কিন্তু একটি অনুমতির প্রয়োজন। তবে অনেকেই বলছেন যে প্রার্থীরা তাদের প্রচারণায় কিছুটা বেগ পোহাতে হচ্ছে, কারণ জনজনে কিন্তু অনেকেই আসলে জনজনে যে প্রচারণা সেটা করতে পারছে না। এছাড়াও যদি আমি বলতে চাই যে বিভিন্ন লিফলেট বোর্ড রয়েছে, যে লিফলেট বোর্ডগুলোতে কিন্তু লিফলেট লাগানোর ব্যবস্থা হল এবং ডিপার্টমেন্টগুলোতে রয়েছে। সেই হলগুলোতে কিন্তু অনেকে আসলে এই লিফলেট অথবা প্রচারণার জন্য যে সকল পোস্টার তারা আসলে বানিয়েছেন সেগুলো লাগানোর অনেকেই জায়গা পাচ্ছে না। তো সব কিছু মিলিয়ে নামাজের পর থেকেই কিন্তু আমেজ বাড়া শুরু করেছে এবং বেলা যত গড়াবে নির্বাচনে আমেজ আরও কিছুটা বাড়বে বলে মনে হচ্ছে। বিজয়, ধন্যবাদ আপনাকে। রূপপুর গ্রিন সিটি প্রকল্পের আলোচিত অস্বাভাবিক ব্যয়ের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় উপসহকারী প্রকৌশলী শাহিন উদ্দিনকে বাধ্যতামূলক অবসর ও আলমগীর হোসেনকে নিম্ন বেতন গ্রেডে অবনমন করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। আজ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারির কথা জানানো হয়েছে, যেখানে বলা হয় উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ শাহিন উদ্দিন এবং মোহাম্মদ আলমগীর হোসেন রাজশাহী গণপূর্ত জোনে কর্মরত থাকা অবস্থায় 2019 সালে নির্মাণাধীন রূপপুর গ্রিন সিটি প্রকল্পে অস্বাভাবিক ব্যয়ের অভিযোগ ওঠে। 20 ও 16 তলা ভবনের আসবাবপত্র ও প্রয়োজনীয় সামগ্রী ক্রয় এবং সেগুলো ভবনে উঠাতে অস্বাভাবিক খরচের বিষয়টি তদন্তে সে সময় গণপূর্ত অধিদপ্তর এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে আলাদা 2টি তদন্ত কমিটি করা হয়, যাদের প্রতিবেদনে অস্বাভাবিক ব্যয়ের বিষয়টি প্রমাণিত হয়েছে। কমিটির সুপারিশ অনুযায়ী সরাসরি জড়িত থেকে দায়িত্ব পালনে অবহেলা করায় মোহাম্মদ শাহিন উদ্দিনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। আরেক উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ আলমগীর হোসেনকে নিম্ন বেতন গ্রেডে অবনমিতকরণ করার কথাও জানায় মন্ত্রণালয়। বিজেপি শাসিত রাজ্যগুলোয় বাংলাভাষীদের হেনস্থা ইস্যুতে তুমুল হট্টগোল হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যসভায়। হিংসা ও বিদ্বেষ ছড়াতে বাঙালিদের ওপর হামলা করছে বিজেপি, এমন অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এ সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চোর আখ্যা দেন তিনি। এর পাল্টা প্রতিবাদে বিক্ষোভ করেন বিজেপির বিধায়করা। নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষেও জড়ান বিরোধী দলের নেতারা।
বিজেপি শাসিত রাজ্যগুলোয় বাংলাভাষীদের হেনস্থা ইস্যুতে বৃহস্পতিবার বিধানসভায় বক্তব্য দেন মমতা ব্যানার্জি। এ সময় কেন্দ্রের শাসকদের রীতিমতো তুলোধনা করেন মমতা। বলেন, হিংসা এবং সংঘাত ছড়াচ্ছে কেন্দ্রের শাসকরা। তার সাথে যোগ দিয়েছে রাজ্য বিজেপির নেতারাও। এ সময় মমতার বক্তব্যের প্রতিবাদে রীতিমতো হট্টগোল শুরু করেন বিজেপির বিধায়করা। নিয়ম বহির্ভূত আচরণের অভিযোগে ৩ বিধায়ককে সাসপেন্ড করেন স্পিকার। এক পর্যায়ে নিরাপত্তার দায়িত্বে থাকা মার্শালদের সাথে হাতাহাতিতে জড়ান বিজেপির নেতারা। এরপর বিধানসভার বাইরে বিক্ষোভ করে বিজেপির এমএলএরা। এ সময় রীতিমতো হুঁশিয়ারি দিয়ে কড়া জবাব দেওয়ার ঘোষণা আসে রাজ্য বিজেপির নেতা শুভেন্দুর তরফ থেকে। আবারও বাংলাদেশ থেকে আসা হিন্দুদের নিরাপত্তা দেওয়ার কথা জানান তিনি। আজকে আমার সাথীরা ওকে বুঝিয়ে দেবে, আমাদের এমএলএরা ভিতরে ঢুকবে, ওকে বুঝিয়ে দেবে বিজেপিতে একটা শুভেন্দু নেই, 65টা শুভেন্দু আছে। নট বাংলাদেশি মুসলিম, ভেরি ক্রিস্টাল ক্লিয়ার। বাংলাদেশের মুসলমান ওরা অনুপ্রবেশকারী, দে শুড গো, নইলে ডিটেনশন ক্যাম্পে থাকবে। আর সব হিন্দু বাংলাদেশ থেকে যারা এসেছে 31শে ডিসেম্বর 2024 তারা সবাই শরণার্থী, তাদের নাগরিকত্ব দেবে ভারত সরকার। এদিকে ঘটনার পর নিরাপত্তা জোরদার করা হয় বিধানসভা এলাকায়। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নিরাপত্তা ইস্যুতে গানম্যান চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে সংস্থাটি। বৃহস্পতিবার বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী স্বাক্ষরিত একটি চিঠি পাঠানো হয় মন্ত্রণালয়ে, যেখানে আসন্ন বিসিবি নির্বাচন সামনে রেখে সভাপতি বুলবুলের নিরাপত্তা নিশ্চিতকরণ ও বন্দুকধারী নিয়োগের অনুরোধ জানানো হয়। সম্প্রতি বিসিবি নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন বুলবুল। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে শোনা যাচ্ছে তামিম ইকবালের নাম। দর্শক, এই ছিল দুপুরে বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।